ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি তোমরা যারা ক্লাস 12-এর স্টুডেন্ট, অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং তোমরা যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা খুব ভালো করে ভিডিওটি লক্ষ্য করো। প্রায় বছর এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন আসে। তাই তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং তোমরা যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা খুব ভালো করে ভিডিওটি লক্ষ্য করো। তাহলে আমি নিচে লিখেছি, নিচে কেটে গেছে, তাই আমি আরেকবার এখানে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে কি না, নিট পরীক্ষার্থীদের জন্য এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? আজকে যেটা আলোচ্য বিষয় সেটি হচ্ছে কি অ্যান্টিজেন সম্পর্কে। অ্যান্টিজেন কি? অ্যান্টিজেনকে আমরা কি বলি না টক্সিন এলিমেন্ট। অ্যান্টিজেনকে আমরা কি বলি? টক্সিন এলিমেন্ট। ওকে, টক্সিন এলিমেন্ট। ওকে, তাহলে একে আমরা বাংলায় কি বলি? বিজাতীয় জীবাণু বা অধিবিষ। এই টক্সিন দেহের যদি প্রবেশ না করে তাহলে কিন্তু অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা অর্জিত অনাক্রমতা আসে না। প্রতিটি জীবাণু এবং অধিবিষে এক বা একাধিক নির্দিষ্ট রাসায়নিক পদার্থ থাকে যারা অর্জিত অনাক্রমতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা প্রত্যেকেই জানি অনাক্রমতা দু রকমের হয়। এটি নিয়েও আমি পরবর্তী ক্ষেত্রে একাধিক ভিডিও পোস্ট করব, তখন বিষয়টি আরো বিস্তরভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব। এই যে অনাক্রমতা ইমিউনিটি, এটা দু রকমের হয়। কি কি? অর্জিত অনাক্রমতা, আর একটা হচ্ছে সহজাত অনাক্রমতা, যাকে আমরা ইংরেজিতে কি বলি? অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আর একটাকে আমরা কি বলি? ইনবর্ন ইমিউনিটি। অর্জিত এবং আরেকটা হচ্ছে কি সহজাত, মানে ইনবর্ন যেটা, সেটাকে আমরা বলি। এখন এই যে ইমিউনিটি, এই ইমিউনিটিটা তখনই তৈরি হবে, বা অনাক্রমতা, অ্যাকোয়ার্ড অনাক্রমতা তখনই তৈরি হবে যখন শরীরের মধ্যে কোনো টক্সিক এলিমেন্ট প্রবেশ করবে। আর এই যে টক্সিক এলিমেন্টগুলি প্রবেশ করছে, এই এলিমেন্টগুলি হয় প্রোটিন, না হয় পলিস্যাকারাইড বা লাইপোপ্রোটিন নির্মিত হয়। এই যে প্রোটিন বা পলিস্যাকারাইড বা লাইপোপ্রোটিন নির্মিত কম্পাউন্ড, এই কম্পাউন্ডগুলিকে আমরা কি বলছি? অ্যান্টিজেন। আর এই অ্যান্টিজেন শরীরে যখন প্রবেশ করে তখন কি তৈরি হয়? একটু আগে বললাম, অর্জিত অনাক্রমতা বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি গ্রো করে। অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে গ্রো করতে হলে আমাদের শরীরে অ্যান্টিজেন বা বিজাতীয় বস্তুকে ঢোকার আবশ্যিকতা রয়েছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যে বিষয়টি আমি তোমাদেরকে এতক্ষণ ধরে বললাম সেটা হচ্ছে কি না, আ সাবস্টেন্স দ্যাট এন্টার্স, খুব ইম্পর্টেন্ট এটা, এন্টার্স দ্য বডি and start the process that can cause disease. A substance that enters the body and starts a process that can cause disease. The body then usually products substances that is called antibodies to fight the antigen. That means after the entry of foreign particles into our body, it may be proteinaceous, it may be lipoproteinaceous or polysaccharide. After the entry of that kinds of substances, our body produced a substance which is known as antibody. And antibody fight with antigens. So antibody formation in our body after the entry of antigen, that is also important features. Okay, an antigen, a molecule that initiate initiates the production of an antibody and causes an immune response. That kinds of immune response is known as acquired immune response, which is known as acquired immunity. Okay, সো একটা অ্যান্টিজেন হচ্ছে এমন এক ধরনের মলিকিউলস যেটা ইনিশিয়েট করছে। অ্যান অ্যান্টিজেন ইজ আ মলিকিউল, অবভিয়াসলি
it proteinaceous or lipoproteinaceous or polysaccharides type. After the entry of antigen into our body produce antibody and cause an immune response which is known as acquired immunity. তাহলে আমরা যে বিষয়টি এতক্ষণ ধরে বললাম সেটা হচ্ছে এমন কিছু বিজাতীয় বস্তু বা বিজাতীয় অধিবিষ বা জীবাণু দেহে প্রবেশ করলে অ্যান্টিবডি সৃষ্টি হয়, তাদেরকে আমরা কি বলছি? তাদেরকে আমরা বলছি অ্যান্টিজেন। ওকে, তাহলে আরেকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, সম্পূর্ণ অ্যান্টিজেনকে এখন বর্তমানে বা মডার্ন ল্যাঙ্গুয়েজে আমরা যেটা বলি সেটা হচ্ছে সম্পূর্ণ যে অ্যান্টিজেন, সেই সম্পূর্ণ অ্যান্টিজেনকে ইমিউনোজেন্স আমরা বলি। তাহলে হোয়াট ইজ ইমিউনোজেন্স? কমপ্লিট অ্যান্টিজেন ইজ নোন অ্যাজ ইমিউনোজেন্স। কমপ্লিট বা সম্পূর্ণ অ্যান্টিজেনকে আমরা ইমিউনোজেন বলে থাকি বা বলি। বেশ, তাহলে এবার আমাদেরকে জানতে হবে কি না, নেক্সট নেক্সট যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে কি না, বাংলা এখানে একটা লিখে রেখেছি আমি, সেটা হচ্ছে কি না, অ্যান্টিজেন হলো মানবদেহের বাইরে থেকে আগত কোনো জীবাণু, সেটা ভাইরাস হতে পারে, সেটা ব্যাকটেরিয়া হতে পারে, সেটা প্রোটোজোয়া হতে পারে, এমনকি অ্যালার্জেন্টও হতে পারে, অ্যালার্জি তৈরি করে এরকম মানে বস্তু। দেহে পৃষ্ঠে অবস্থিত প্রোটিন, একটু আগেই বললাম প্রোটিন, পলিস্যাকারাইড অথবা গ্লাইকোপ্রোটিন, যা দেহে প্রবেশের পর দেহে অনাক্রম্যতন্ত্রকে উদ্দীপিত করে এবং অ্যান্টিবডি সৃষ্টি করে, যা অ্যান্টিবডি বা টি সেল অ্যান্টিজেন রিসেপ্টর দ্বারা আবদ্ধ হয়। আমরা পরবর্তী ক্ষেত্রে অ্যান্টিবডি স্ট্রাকচার নিয়েও আলোচনা করব বা টি সেল, বি সেল ইত্যাদি নিয়ে আলোচনা করব। এই অ্যান্টিবডিতে এমন কিছু এরিয়া রয়েছে যে এরিয়াটাকে আমরা ভ্যারিয়েবল এরিয়া বলি, সেই এরিয়াটা হচ্ছে কি অ্যান্টিজেন রিসেপ্টর সাইট। একটু দেখো, এখানে আমি একটা ইমেজ তোমাদের জন্য রেখেছি, এখানে বেশ 6টা কালারের দেখো, বিভিন্ন রকম সাইজের বা বিভিন্ন শেপের, বিভিন্ন সাইজ অ্যান্ড বিভিন্ন শেপ দেখানো হয়েছে, যেগুলিকে আমরা কি বলছি ফরেন পার্টিকেল এবং যেগুলিকে আমরা কি বলছি অ্যান্টিজেন। ওকে, অ্যান্টিজেন সমূহ। আর এইটা হচ্ছে একটা অ্যান্টিবডি স্ট্রাকচার। অ্যান্টিবডি জাস্ট লাইক আ ওয়াই শেপ, আর টিপিক্যাল অ্যান্টিবডি, সরি এটা এক্স এর মতো হয়ে যাচ্ছে, আমি আরেকবার এই তোমাদের জন্য আঁকি, যে এটা অনেকটা কি রকমের দেখতে হয়, ওয়াই শেপ হয়, ওয়াই শেপ হয়। ওকে, আমরা অ্যান্টিবডি নিয়েও আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। এই যে ওয়াই শেপ স্ট্রাকচার, এই ওয়াই শেপ স্ট্রাকচারে এই যে ওপরে যে অঞ্চলটা রয়েছে না, দেখতেই পাচ্ছ, এই যে ওপরের অঞ্চলটা, এই অঞ্চলটা, এখানে একটা লেখা আছে বলে আমি ওটাকে ঢাকলাম না, এই অঞ্চলটাকে বলা হয় কি ভ্যারিয়েবল এরিয়া অর ভ্যারিয়েবল রিজিয়ন অফ দ্য অ্যান্টিবডি। এখানে কি হচ্ছে দেখতে হচ্ছে, এই যে ইয়েলোটা, ইয়েলোর যে শেপ, এই ইয়েলোর শেপ আর এই যে এই অ্যান্টিবডির এই অঞ্চলের শেপটা মোটামুটি একই, দেখতেই পাচ্ছ। অর্থাৎ এইটা কি হলো, এখানে সঠিকভাবে ইনকর্পোরেট করবে, বাকিগুলো কেউ কিন্তু করবে না। তাই আমি এটাকে অ্যান্টিজেন হিসাবে দেখাচ্ছি বলে শেপটা এরকম, এবার এটা যদি ঢুকতো তাহলে এর মতো আকার হতো এটা, আবার যদি এটা আসতো তাহলে এর মতো আকারটা নিয়ে নিত এটা, তাই এটাকে ভ্যারিয়েবল এরিয়া আমরা বলি। আমরা মানে অ্যান্টিজেনের আকৃতি অনুযায়ী এই রিজিয়নের শেপটা চেঞ্জ হয়। আমরা পরবর্তী ক্ষেত্রে অ্যান্টিবডি নিয়ে যখন আলোচনা করবো সেখানকে বিস্তরভাবে বলবো। তাহলে এখানে কি হলো, এই যে অ্যান্টিজেনটা, আর এখানে কি লাগছে অ্যান্টিজেন মিলনের স্থান, অ্যান্টিজেন মিলনের স্থান, যেটা আমরা কি বলছি অ্যান্টিজেন রিসেপ্টর সাইট। অ্যান্টিজেন রিসেপ্টর সাইট প্রেজেন্ট অন দ্য অ্যান্টিবডি। অ্যান্টিবডি কোথায় থাকে? ভ্যারিয়েবল রিজিয়নে থাকে। ওকে, বেশ, আমরা এবার এই ভিডিওর পরবর্তী যে স্লাইডটা আছে সেই স্লাইডটাকে লক্ষ্য করি। কি রয়েছে? প্রপার্টিজ অফ অ্যান্টিজেন। অ্যান্টিজেনের কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। কি? নাম্বার ওয়ান কি? অ্যান্টিজেন শুড বি আ ফরেন সাবস্টেন্সেস, অবশ্যই সেটাকে ফরেন সাবস্টেন্সেস হতে হবে, টু ইনডিউস অ্যান ইমিউন রেসপন্স। ওকে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ বলছি এখানে কিন্তু মাস্ট কথাটা লেখা নেই, বেশিরভাগ ক্ষেত্রেই হয় কি না বহিরাগত। বিশেষ ক্ষেত্র ছাড়া অ্যান্টিজেন সাধারণত কি হয় বহিরাগত। বিশেষ ক্ষেত্র মানে আমরা যখন এরপর টাইপটা দেখব সেখানে এন্ডোজেনাস টাইপের কিছু অ্যান্টিজেন আছে, এন্ডোজেনাস হলে কি নিজের ভিতরেই হচ্ছে আর কি, আর ম্যাক্সিমামটাই হচ্ছে কি এক্সোজেনাস, ম্যাক্সিমামটাই কি হচ্ছে না এক্সোজেনাস। নেক্সট আমরা কি ফিচার্স দেখতে পাচ্ছি 2 নাম্বার, দ্য অ্যান্টিজেন হ্যাভ মলিকিউলার মাস অফ অফ 14,000 to 10 lakhs। ওকে, তাহলে আমরা কি দেখলাম না, আমরা দেখলাম সরি 14,000 to 1 lakhs, এটা 10 lakhs না, এটা 1 lakhs। ওকে, 1 lakhs। ওকে, নাও তাহলে আমরা কি দেখতে পাচ্ছি,
আমরা দেখছি এর যে মলিকিউলার ওয়েট, সেই মলিকিউলার ওয়েটটা কত হচ্ছে, মলিকিউলার ওয়েটটা হচ্ছে প্রায় 14,000, আবার কখনো কখনো এটাকে আমরা 10,000 থেকেও দেখতে পারি আর কি, মানে 14,000 থেকে 10,000-এর কিছু এক্সাম্পল কিন্তু রয়েছে। তার মানে এটা মোর অর লেস 10,000 টু 1 লাখ ডালটন হতে পারে। 10,000 টু, এটাকে 10,000 করে নেবে তোমরা, তাহলে 10,000 টু 1 লাখ হতে পারে। কি হতে পারে এটা? মলিকুলার মাস বা মলিকুলার ওয়েট, অর্থাৎ এর যে আণবিক ভর, কার্যকরী অ্যান্টিজেনের আণবিক ভর সাধারণত 10,000 ডালটনের বেশি হয়, 10,000 ডালটনের বেশি, এবং সর্বাপেক্ষা খুব অ্যাক্টিভ যে অ্যান্টিজেন, তার আণবিক ভর বা মলিকিউলার ওয়েট মোটামুটি 1 লক্ষ ডালটন হয়। কেমন? নেক্সট 3 নম্বরে কি দেখছি, দে আর মেনলি প্রোটিনেসিয়াস, প্রোটিনেসিয়াস হয়, কিছু কিছু ক্ষেত্রে কি পলিস্যাকারাইডস হয়। এছাড়াও আরেকটা হয় যেটা একটু আগে বললাম, আগের স্লাইডে বলা আছে, সেটা কি গ্লাইকোপ্রোটিনও হতে পারে। ইট মে বি প্রোটিনেসিয়াস, তবে মেনলি প্রোটিনেসিয়াস, প্রোটিন হতে পারে, পলিস্যাকারাইডস হতে পারে, বা গ্লাইকোপ্রোটিন হতে পারে। নাম্বার 4, অ্যান্টিজেন্স আর স্পিসিস স্পেসিফিক, অর্থাৎ এটাকে আমরা কি বলি, প্রজাতি নির্দিষ্টতা। অ্যান্টিজেনের একটা বিশেষ ধর্ম হচ্ছে প্রজাতি নির্দিষ্টতা। একই প্রজাতির অন্তর্গত সব প্রাণীর কলাতে প্রজাতি নির্দিষ্টতা অ্যান্টিজেন থাকে। অ্যান্টিজেন্স আর স্পিসিস স্পেসিফিক। সরি। নাম্বার 5, দ্য এজ ইনফ্লুয়েন্স দ্য ইমিউনোজেনিসিটি, অর্থাৎ যত বয়স কম হবে, অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে ইমিউনিটি বা ইমিউজেনিসিটি, আর হচ্ছে বয়স্ক মানুষদের ক্ষেত্রে কি হচ্ছে না কম। আর মাঝ বয়সীদের, মানে অ্যাকচুয়ালি একটা একটা এজ এজ ইনফ্লুয়েন্স করছে ইমিউজেনিসিটির ক্ষেত্রে, ইমিউনোজেনিসিটির ক্ষেত্রে এজ ইনফ্লুয়েন্স করছে। একেবারে যারা ওল্ড, একেবারে যারা নিউবর্ন বা কম বয়স, তাদের ক্ষেত্রে কি না কম হয়। নেক্সট হচ্ছে কি অর্গান স্পেসিফিক, অর্গান স্পেসিফিক মেমব্রেনস অ্যান্টিজেন্স ওয়ার অলসো আইডেন্টিফাইড। তাহলে আমরা এটা কি বলছি, অঙ্গ নির্দিষ্টতা, যেমন প্রজাতি নির্দিষ্টতা আমরা দেখলাম স্পিসিস স্পেসিফিক, সেরকম নির্দিষ্ট কোনো কলা বা অঙ্গে অঙ্গ নির্দিষ্টতা অ্যান্টিজেন বর্তমান থাকে। ওকে। নেক্সট হচ্ছে কি না অ্যান্টিজেনের যে ক্লাসিফিকেশন, একটু আগেই বললাম যে অ্যান্টিজেন বিভিন্ন রকমের হতে পারে, বিভিন্ন রকমের অ্যান্টিজেন আছে। কি কি অ্যান্টিজেন আছে দেখো, আমরা প্রথমেই যেটা লিখেছি সেটা হচ্ছে কি এক্সোজেনাস টাইপ অফ অ্যান্টিজেন, যাকে আমরা বাংলায় কি বলি, বাংলায় বলি মানে বাইরে থেকে যে সকল অ্যান্টিজেন আছে, এক্সোজেনাস টাইপ অফ, যেসব অ্যান্টিজেন প্রাণীদের বাইরে উৎপন্ন হয় তাদেরকে আমরা এক্সোজেনাস অ্যান্টিজেন বলি। যেমন বিভিন্ন ফুলের পরাগরেণু, বিভিন্ন পলিউটেন্টস, বিভিন্ন রোগ সৃষ্টিকারী যে জীবাণু বা জার্মসগুলি আছে, এরা প্রত্যেকেই হচ্ছে কি এক্সোজেনাস টাইপ অফ অ্যান্টিজেন। Exogenous antigens are those type of antigens which enter, এটা খুব ইম্পর্টেন্ট, which enter the host body from their surrounding or external environments. These are basically pollutants, microorganisms, pollens, and also drugs. Okay. Next, number 2, endogenous antigen. Endogenous antigen কি দেখো, নামই আছে এন্ডো, এন্ডো মানে কি, যেসব অ্যান্টিজেন প্রাণীদের ভিতরে উৎপন্ন হয়, যে সকল অ্যান্টিজেন প্রাণীদের ভিতরে উৎপন্ন হয় তাদেরকে আমরা এন্ডোজেনাস অ্যান্টিজেন বলি। যেমন ইঁদুর, বেড়াল, ভেড়া, এদের ক্ষেত্রে যে আরবিসি বা লোহিত রক্ত কণিকায় অবস্থিত ফোর্সম্যান অ্যান্টিজেন, কেমন এই নামটা মনে রাখতে হবে, ভেড়া, ইঁদুর, বিড়াল, এদের লোহিত রক্ত কণিকায় অবস্থিত কি না ফোর্সম্যান অ্যান্টিজেন, এবং ম্যামেলস যে সকল প্রাণী আছে তাদের হৃৎপিণ্ডে অবস্থিত কার্ডিওলিপিড, এরা হচ্ছে সবই এন্ডোজেনাস প্রকৃতির অ্যান্টিজেন, অর্থাৎ দে আর, এবং তাদেরকে আবার কি করি আমরা বিভিন্ন ক্লাসে ক্লাসিফাই করি। দে আর অলসো ক্লাসিফাইড ইনটু, ওকে, এটা ইনটু হবে, যাই হোক এখানে একটা স্পেলিং মিস্টেক আছে। দে আর অলসো ক্লাসিফাইড ইনটু 3 ক্যাটাগরিজ। ওয়ান ইজ genogenic or heterogenic antigen, genogenic or heterogenic antigens. Number 2, allogenic or idiotypic antigens, and autologous type of antigen. দেখো এখানে একটা ক্লাসিফিকেশনের ছক আমি তোমাদের জন্য করে রেখেছি, খুব ভালো করে লক্ষ্য করো। অ্যান্টিজেনকে দুটো ভাগে আমরা ভাগ করেছি, ওয়ান এক্সোজেনাস, টু এন্ডোজেনাস। এন্ডোজেনাস হচ্ছে আবার 3 রকমের, কি
জেনোজেনিক অ্যান্টিজেন, অ্যালোজেনিক অ্যান্টিজেন অ্যান্ড অটোজেনিক অ্যান্টিজেন। যেটা জেনোজেনিক তাকে আমরা কি বলছি, হেটেরোজেনিক অ্যান্টিজেন। যেটা অ্যালোজেনিক তাকে আমরা কি বলছি, ইডিওটাইপিক অ্যান্টিজেন। আর যেটা অটোজেনিক সেটাকে আমরা অটোজেনিক অ্যান্টিজেনই বলি বা অটোলোগাস অ্যান্টিজেনও বলি। অটোজেনিককে আমরা কি বলছি না, অটোলোগাসও আমরা বলছি। বেশ, তাহলে প্রথমে হলো কি জেনোজেনিক। হোয়াট ইজ জেনোজেনিক অ্যান্টিজেন? জেনোজেনিক অ্যান্টিজেন হচ্ছে জাতিজনিগতভাবে পৃথক প্রজাতির দেহে যেসব সমপ্রকৃতির অ্যান্টিজেন দেখা যায় তাদেরকে আমরা কি বলছি, জেনোজেনিক অ্যান্টিজেন। অ্যান্ড হোয়াট ইজ অ্যালোজেনিক অর ইডিওটাইপিক অ্যান্টিজেন? অ্যালোজেনিক হচ্ছে একই প্রজাতির দুটি প্রাণীর যেসব অ্যান্টিজেন জিনগতভাবে নিয়ন্ত্রিত কিন্তু অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টস দ্বারা পরস্পরের থেকে পৃথক তাদেরকে অ্যালোজেনিক অ্যান্টিজেন বলা হয়। নেক্সট হচ্ছে কি অটোজেনিক অ্যান্টিজেন্স। অটোজেনিক বা অটোলোগাস অ্যান্টিজেন, অটোলোগাসও বলতে পারি আবার অটোজেনিকও আমরা বলতে পারি। অটোলোগাস অ্যান্টিজেনটা কি? এটা হচ্ছে বিশেষ পরিস্থিতিতে যখন দেহ গঠনকারী কোনো উপাদান অ্যান্টিজেন হিসাবে কাজ করে। বিশেষ পরিস্থিতিতে যখন দেহ গঠনকারী কোনো উপাদান অ্যান্টিজেন হিসাবে কাজ করছে তখন তাকে আমরা কি বলছি, অটোলোগাস অ্যান্টিজেন। তাহলে আমরা কি দেখলাম, একটা শব্দ এখানে আমি একটু আগেই তোমাদেরকে বললাম, সেটা হচ্ছে অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট। এটাও কিন্তু একটা ক্যারেক্টার্সের মানে অ্যান্টিজেনের যে ক্যারেক্টার তার মধ্যেই বলা যায়। সেটা হচ্ছে কি না, অ্যান্টিজেন যে বিশেষ স্থানে অ্যান্টিবডি যুক্ত হয়। দেখো একটু আগে আমি তোমাদেরকে একটা ছবি দেখিয়েছি, যে ছবিটা হচ্ছে কি, আমি আরেকবার দেখাই ছবিটা। এই যে ছবিটা, এই ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি, এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যান্টিজেন এই যে ইয়েলো কালারের, সে অ্যান্টিবডির একটা জায়গাতে কি হয়েছে, যুক্ত হয়েছে। একটা জায়গাতে যুক্ত হলে এতটা এরিয়া রয়েছে, বিভিন্ন এরিয়া রয়েছে অ্যান্টিবডির, আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব যখন অ্যান্টিবডি স্ট্রাকচার আলোচনা করব। সেখানে দেখো অ্যান্টিজেনের যে বিশেষ স্থানে অ্যান্টিবডি যুক্ত হয়, তাহলে এই অঞ্চলটা হচ্ছে অ্যান্টিবডির এমন একটা অঞ্চল যেখানে অ্যান্টিজেন যুক্ত হচ্ছে। আবার উল্টো দিক থেকে আমরা বলতে পারি অ্যান্টিজেনের এইটা হচ্ছে এমন একটা অঞ্চল যে অঞ্চলটা অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হচ্ছে। এই রকম যে অঞ্চল অ্যান্টিজেনের যে জায়গাটা বা যে সাইটটা অ্যান্টিবডি যুক্ত হয় তাকে আমরা বলি এপিটোপ। এটা কিন্তু একটু মনে রাখতে হবে। আমি এপিটোপ নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমি আবার বিস্তর আলোচনা করব যখন গঠন আলোচনা করব অ্যান্টিবডির। সেটা হচ্ছে কি এপিটোপ। ওকে, তাহলে এপিটোপ, হোয়াট ইজ এপিটোপ? একটু আগেই আমি যেটা বললাম কি, এপিটোপ হচ্ছে অ্যান্টিজেনের একটি বিশেষ স্থান বা বিশেষ সাইট, যে সাইটের মধ্যে কি হচ্ছে, অ্যান্টিবডি এসে যুক্ত হচ্ছে। অ্যান্টিজেনের বিশেষ স্থান যেখানে অ্যান্টিবডি যুক্ত হয় তাকে আমরা এপিটোপ বলি। আর এই এপিটোপকেই আমরা আবার কি বলি, অ্যান্টিজেন ডিটারমিনেন্ট সাইট। কারণ এই এপিটোপের এমন একটা স্থান যে স্থানটা অ্যান্টিজেনে থাকে, অ্যান্টিজেনের যে বিশেষ স্থান যে স্থানে অ্যান্টিবডি যুক্ত হয় তাকে আমরা এপিটোপ বলি। আবার এটাকে আমরা কি বলি, অ্যান্টিজেন ডিটারমিনেন্ট সাইট বা অ্যান্টিজেন ডিটারমিনেন্টও আমরা এটাকে বলি। ওকে, তাহলে অ্যান্টিজেন ডিটারমিনেন্ট জায়গাটাতে বা সাইটে নির্দিষ্ট রাসায়নিক গ্রুপ থাকে যেখানে অ্যান্টিবডির প্যারাটোপ, আগেরটাকে আমরা কি বললাম, এপিটোপ। এপিটোপ তাহলে কোথায় থাকছে, এপিটোপ থাকছে কিন্তু অ্যান্টিজেনে, এপিটোপ। ওকে, আর অ্যান্টিজেন ডিটারমিনেন্ট স্থানে নির্দিষ্ট রাসায়নিক গ্রুপ থাকে যেখানে অ্যান্টিবডির প্যারাটপ বা অ্যান্টিজেন বাইন্ডিং স্থানের সংযোগ ঘটে। তাহলে একটা প্রশ্ন, এপিটোপ কোথায় থাকে, আর একটাকে যেটাকে আমরা কি বললাম, প্যারাটোপ। আমি শর্টে লিখে দিচ্ছি প্যারা বলে, ঠিক আছে? তাহলে এপিটোপ আর প্যারাটোপ কোথায় থাকে এই বিষয় দুটো কিন্তু খুব জানতে হবে আমাদেরকে। এপিটোপ কোথায় থাকে বললাম, এপিটোপ থাকে কিন্তু অ্যান্টিজেনের মধ্যে। আর প্যারাটোপ কোথায় থাকে, প্যারাটোপ হচ্ছে একটা গ্রুপ, কেমিক্যাল গ্রুপ, যে গ্রুপটা কোথায় থাকছে, অ্যান্টিবডিতে থাকছে এই অঞ্চলটা। তাহলে এখানে থাকছে কি, এই যে অঞ্চলে এখানকার যে রাসায়নিক গ্রুপ রয়েছে, কেমিক্যাল গ্রুপস আছে, সেটাকে আমরা বলছি কি প্যারাটোপ। আর এইটাকে আমরা কি বলছি, এই যে এখানে কেমিক্যাল, অবশ্যই এখানে কেমিক্যালস গ্রুপস আছে, এই যে সাইডটা এটাকে আমরা কি বলছি, প্যারাটোপ, সরি এপিটোপ। এটাকে বলছি এপিটোপ আর এটাকে বলছি প্যারাটোপ। তাহলে এপিটোপ প্রেজেন্ট কোথায়, অ্যান্টিজেনে, আর প্যারাটোপ কোথায় থাকছে, অ্যান্টিবডিতে।
তারপরে কি হচ্ছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হচ্ছে। আমরা পরবর্তী ক্ষেত্রে জানবো এই যে অ্যান্টিজেন এসে অ্যান্টিবডিতে সংযুক্ত হলো, এই সংযুক্তকে আমরা কি বলছি, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন। আমরা পরবর্তী একটা ভিডিওতে এটা নিয়েও আলোচনা করব। তাহলে আজকে এটুকুই ছিল। অ্যান্টিজেন কি, অ্যান্টিজেনের ফিচার্স কি, অ্যান্টিজেন কত রকমের হয়, তাদের ক্লাসিফিকেশন, এছাড়াও আরো অ্যান্টিজেন সম্পর্কে আরো কিছু ছোট ছোট তথ্য আছে, সেগুলি আমরা পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব। এপিটোপ কি বললাম, প্যারাটোপ কি বললাম, আরো কিছু রয়েছে, যেমন হ্যাপটেন বলে একটি বিষয় আছে, যেমন অ্যাডজুভেন্ট বলে একটি বিষয় আছে, অ্যান্টিজেনিসিটি বলে একটা বিষয় আছে, ইমিউনোজেনিসিটি বলে একটা বিষয় আছে। যাই হোক, পরবর্তী ক্ষেত্রে আমরা এগুলি আবার বিস্তরভাবে আলোচনা করব। আজকে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। যদি এই সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।